আরও একা মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মদন মিত্র কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলে নাম লিখিয়েছেন। এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। আর ইস্তফা দিয়েই সাক্ষাৎ ভূপেন্দ্র যাদবের সঙ্গে। তাহলে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশিক বড়াইকের পথেই কি হাঁটবেন কোয়েল মল্লিক? এই জল্পনার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করছেন যে যারা দল ছাড়ছেন তারা গোপনে যোগাযোগ রাখছেন। অন্যদিকে খবর, তৃণমূল থেকে কালই প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্ত ইস্তফা দিতে চলেছেন। এই নিয়ে আমরা ছকভাঙা ছটার আলোচনায় আসবো, তার জন্য স্টুডিওতে অতিথিরা রয়েছেন। তবে শুরুতেই যেরকম বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো নিঃসঙ্গ। কালীঘাট তৃণমূলের ফাটল আরো চওড়া হলো, কারণ তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। যে জল্পনা চলছিল গত কয়েকদিন ধরে, সেই জল্পনাতেই এবার শিলমোহর পড়ল। তৃণমূলের সাংসদ পদ ছেড়েই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ কোয়েল মল্লিকের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 21শে জুলাইয়ের সমাবেশের আগে আরো একা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভায় কোয়েল মল্লিক তিনি ইস্তফা দিলেন। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা দাঁড়ালো 9। জানতাম আগে রিজাইন করেছে, যখন সুখেন্দুদা বা সুস্মিতা করেছিল আমার ধারণা ছিল তখন এই 4 জনের মধ্যে ও ছিল। তো এখন জানছি যে আপনাদের কাছ থেকে যে আজকে করেছে, তার মানে আগে করেনি। ঠিক আছে, প্রত্যেকের ওপিনিয়ন আছে, প্রত্যেকেই বুঝতে পারছে তাদের একটা কারণ, নিজেদের কাছে একটা কারণ আছে, এবং সেই কারণের জন্য অনেক বেশি সংখ্যাই তো চলে যাচ্ছে। সেখানে আমার মনে হয়, মানে আমি কোয়েলের হয়ে বা কোয়েলের এগেনস্টে কোনোটাই বলছি না, যদি জিজ্ঞেস করা হয় যে এত লোক চলে যাচ্ছে কেন, তাহলে আমার মনে হয় সেটা মমতা ব্যানার্জির বেশি অ্যানালিসিস করা উচিত কেন চলে যাচ্ছে। হারাধরা 10টি ছেলের মতন অবস্থা হয়েছে, একটাও থাকছে না। তো কালকেও মদন দাস চলে এলো দেখলাম। জানি না, মানে দিদির এত লোকের কারণ, এত লোকের ভাবনাকে রেসপেক্ট দিয়ে কোথাও নিজের ভুল, দলের ভুলটাকে মেনে নিয়ে ঠিক করা উচিত ছিল। এখন এটা অনেক লেট, কিন্তু অনেক আগে উচিত ছিল আমার মনে হয়। শতাব্দী রায়, বিদ্রোহী সাংসদ, যিনি ইতিমধ্যেই এনসিপিআইতে নাম লিখিয়েছেন, সেই শতাব্দী রায় তিনি বলছেন যে এত লোকের কথা, এত লোকের কারণ সেটা খতিয়ে দেখা উচিত ছিল, তবে এখন সময় অনেকটাই লেট হয়ে গিয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন যখন কোয়েল মল্লিক তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন, শুনুন। রাজ্যসভা, লোকসভা আমরা দেখেছি। রাজ্যসভাতে ওই মাইকেল মধুসূদন দত্তেরই মধুকবির কথা ধার করেই বলা যায় একে একে নিভিছে দেউটি। 3 জন রেজিগনেশন দিয়েছিলেন। কোয়েল মল্লিক তিনি রেজিগনেশন দিলেন। আরো কে কে রেজিগনেশন দেবে, মানে বাতাসে অনেক, আকাশে বাতাসে কান পাতলে অনেক কথা শোনা যাচ্ছে, কিন্তু যখন হবে তখন হচ্ছে বোঝা যাবে। কিন্তু যে একটা চরম অগণতান্ত্রিক পরিবেশ, ফ্যাসিবাদ, একনায়কতন্ত্র, ওই একজন জোকারকে দিয়ে রিংমাস্টারের মতো গোটাটা চালাবার একটা প্রবণতা, এই ধরনের ফ্যাসিবাদী প্রবণতা গণতন্ত্রের জন্য খুব ডেঞ্জারাস। আর গণতন্ত্র হচ্ছে ডায়লগ। এখানে যা চলেছে, মানে ওখানের ওটা তো মনোলগ, মানে একতরফা বলা হবে, লোককে শুনতে হবে, মানতে হবে। তো মনোলগের বিরুদ্ধে ডায়লগের লড়াইয়ে মনোলগ তো আলটিমেটলি হারবেই। তাই মধুকবির ভাষায় একে একে নিভিছে দেউটি, দেউটি হয়তো আরো নিভতে থাকবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন একে একে নিভেছে দেউটি, আরো দেউটি নিভবে, যেরকম বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছিলাম সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে 14ই জানুয়ারি 2026, অর্থাৎ এই বছরেই রঞ্জিত মল্লিকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে। তারপর কোয়েল মল্লিক তিনি একদম 5ই মার্চ মনোনয়ন জমা দিলেন, এবং বলা যেতে পারে যে 3.5 মাস তার এই রাজনীতিতে বয়স। দেবনারায়ণ দা, তার মধ্যেই তার স্বপ্নভঙ্গ হয়ে গেল, তাকে একেবারে সংসদ পদ থেকে ইস্তফা দিতে হলো। শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা আছে, বাহির থেকে বেরিয়ে পড়ো হাওয়ায়, তোমায় চিনতে পারবো না। বেরিয়ে পড়ো হাওয়ায়, হাওয়া বাইরে থেকে আসছে, এই হাওয়াটা বাইরে থেকে আসছে। শেক্সপিয়ার এক জায়গায় বলছে, দ্য রেইপ অফ লুক্রেসি বলছে, হাউ কামস ইট দেন, ভাইল অপরচুনিটি বিং সো ব্যাড, সাস নাম্বারস সিক ফর দি। তাহলে হে ঘৃণ্য সুযোগ, তুমি এত খারাপ হলেও কেন এত মানুষ তোমার খোঁজ করছে? এই খোঁজটা কেন করছে? এর কারণটা হচ্ছে ওই যে বাহির থেকে
সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, লোভ, লালসা, কেন আগে যাননি? ইলেকশনের সমস্ত কিছু শেষ করার পরে পরে যাচ্ছেন। মানুষ মুখ্যমন্ত্রী তো বলছে, মানুষ বুঝতে পারছে। তার মানে তুমি আমার কাছে জিতলে, আমার কাছ থেকে নমিনেশন নিলে, আমার হয়ে জিতলে, যাওয়ার পরে এখন তুমি হেরে গেছো। না হারলে তুমি মন্ত্রী হতে, তোমরাই সব কিছু আমার পাশে থাকতে। আজকে যখন হেরে গেছে, অভিযোগটা করছেন, সেই অভিযোগটা আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন তখনও তিনি অভিযোগ করেছেন যে ইডি সিবিআই কে দিয়ে ভয় দেখানো হচ্ছে। কিন্তু প্রশ্নটা তো এই জায়গায়, মমতা বন্দ্যোপাধ্যায় তার দলটাকেই তো ধরে রাখতে পারলেন না। সেন্ট্রাল স্টেট সব, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এখানে পুলিশ, সিআইডি সব, তুমি যাবে না? তোমার যারা যাচ্ছে না, এই যে মদন বাবু আগে কি করে বাড়িতে কিভাবে ওনাকে দিয়ে হ্যারাস করেছে এই ইডি দিয়ে, এখন ওনার স্ত্রীকে, ওনার পুত্রবধূ ছেলেকে পাঠিয়েছে। উনি তো নিজেই বলছেন আমার আর কিছু করার নেই। তো যাবে তো, এরা যেতে হবে, এদের পিছনে একটারও কিছু নেই। হয় লোক, সায়ন্তনদার কাছে যাব, মানে সায়ন্তনদা পুরোটাই আপনাদের গেম প্ল্যান। আপনারা ইডি সিবিআই পুলিশ দেখিয়ে ভয় দেখাচ্ছেন, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন, অভিযোগ করছেন যে তার দলটাকে আপনারা ভেঙে দিচ্ছেন। আপনাদের উদ্দেশ্য হচ্ছে কালীঘাট তৃণমূলকে একেবারে নির্মূল করে দেওয়া। আমি দেবনারায়ণদার কথার সূত্র ধরে বলছি যে ইডি করছে, সিবিআই করছে। আচ্ছা, কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে ইডি সিবিআই এর প্রশ্ন আসে। কোয়েল মল্লিকের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ কোনো দল করেনি, কেউ করেনি, আমরা ভালো করে তাকে জানিও না। লোভ বলেছে, লোভও বলেছে, আমরা তাকে ভালো করে জানিও না। কাজে এখানে ইডি সিবিআই এর প্রশ্ন আসছে কোথা থেকে? 3.5 মাসে তার মোহভঙ্গ হয়েছে। এবার হ্যাঁ, দেবনারায়ণ যে প্রসঙ্গ তুলেছেন সেটা আমি সমর্থন করি, যে ভোটের পরে মোহভঙ্গ হয়েছে, বিধানসভা ভোটের আগে মোহভঙ্গ হয়নি, সেটার প্রশ্ন আছে। কিন্তু ইডি সিবিআই তো কোয়েল মল্লিককে তৃণমূল দল থেকে বার করে আনার জন্য কোনোভাবে কোনো যুক্তিতে ব্যবহৃত হতে পারে না। আর লোভ আমরা দেখানোর কে? ওনার বাড়িতে, রঞ্জিত মল্লিকের বাড়িতে যুবরাজ পৌঁছে গেলেন, তিনি গিয়ে কি লোভ দেখালেন, নাকি ভালোবাসা দেখালেন, নাকি শ্রদ্ধা ভক্তি দেখালেন, কি স্বপ্ন দেখালেন, রাজ্যসভার এমপি হয়ে গেলেন। আমরা কিছুই করিনি, আমাদের সঙ্গে বাস্তবিক অর্থে সেই অর্থে কোনো যোগাযোগও নেই ওনার। আজকে উনি সদস্যপদ পদত্যাগ করেছেন, করে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন যাদবের সঙ্গে দেখা করেছেন। আজকেই হয়তো প্রথমবার দেখা হবে বিজেপির কোনো নেতার সঙ্গে। আমরা তো কোনোভাবে এর সঙ্গে যুক্ত নই। আর তৃণমূল কংগ্রেসের কথা বলছেন, আচ্ছা কংগ্রেসের তো অনেক নেতা আছে, কংগ্রেসের দলটা তৃণমূলের থেকে অনেক বড়। কংগ্রেসের দল এরকম খান খান হয়ে যাচ্ছে। যদি ইডি সিবিআই ইনকাম ট্যাক্স দিয়ে খান খান করতে হয়, কংগ্রেসকে বিজেপি আগে খান খান করবে। পশ্চিমবঙ্গে আসলে সমস্যাটা অন্য জায়গায়। শুনুন না, পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, অন্য রাজ্যে কংগ্রেস খান খান হয়েছে। আপনি তৃণমূল মানেই হয়ে গেছে গরু চোর, তৃণমূল মানেই হয়ে গেছে বালি চোর, তৃণমূল মানেই হয়ে গেছে ডিম থেরাপি। একটা উদাহরণ দিন তো, সারা দেশে সরকার পরিবর্তন হয়, ডিম থেরাপি চোর চোর বলে অন্য কোন রাজ্যে হচ্ছে? কোন রাজ্যে হচ্ছে? বিজেপিও ক্ষমতার বাইরে গেছে, বিজেপিও ক্ষমতায় এসছে। কেরালায় সরকারের পরিবর্তন হয়েছে, ইনডিউস করছো। কিন্তু সত্যি কথা বলতে গেলে তৃণমূল মানেই চোর। দেবনারায়ণদার রিঅ্যাকশন দেব, তবে তার আগে এখানে আপনাদের সামনে তুলে ধরবো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি 26 অর্থাৎ জানুয়ারি মাসের 14 তারিখ তিনি রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছিলেন। সেদিন রঞ্জিত মল্লিক কি বলেছিলেন শোনাবো। তার পাশাপাশি কোয়েল মল্লিক তিনি 5ই মার্চ নমিনেশন ফাইল করেছিলেন। তারপর কোয়েল মল্লিক কি বলেছিলেন শুনুন। দেখুন, একটা জীবনের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। এটা একটা গুরু দায়িত্ব। মানে আমি শুধু এটাই বলবো, যেন সবাইকার আশীর্বাদ, সবাইকার ভালোবাসা আমার সঙ্গে থাকে, যাতে অনেক অনেক মানুষের সেবা করতে পারি, যেন দেশের সেবায় আমি সক্ষম হতে পারি, সফল হতে পারি, অনেক মানুষের আমি উপকারে আসতে পারি। আমি যে কখনো ভেবেছিলাম তেমন নয়, কিন্তু আমি অনেক দিন আগে থেকেই দেখুন, এটা তো একটা মহৎ দায়িত্ব, কারণ দেশের সেবা, মানুষের সেবা, এর থেকে বেশি তো বড় মহৎ কাজ হতে পারে না। তো তাই জন্য সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ফরচুনেট মনে করি যে আমাকে সিলেক্ট করা হয়েছে এবং আমি একটা এত ইম্পর্ট্যান্ট একটা জায়গায় আসতে পেরেছি। আপনি কি বলবেন? এনাকে আমার খুব ভালো লাগে, এইটুকুন বলছি, খুব ভালো লাগে এনাকে। থ্যাংক ইউ। মানে রাজাগোপাল বাবু, এখান থেকেই প্রশ্ন যে যাকে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়েছিলেন, রঞ্জিত মল্লিক বলছেন যে আমার খুব ভালো লাগে, এবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোয়েল মল্লিক ছেড়ে দিলেন।
হ্যাঁ, এটাই তো খুব অবাক করার ব্যাপার, বুঝেছেন, যে এরা এত সব জিনিস জানতে পারছে নির্বাচনে হারার পরে। নির্বাচনে হারার আগে কেউ কিছু জানানি, তখন অভিষেক ছিল সেনাপতি, মমতা ছিল অনুপ্রেরণার প্রধান স্তম্ভ, এগুলো তো আমরা দেখে এসেছি। তবে যেটা অবাক লাগছে যে দেখুন, সুখেন্দু শেখর রায় যাকে নেওয়া হয়েছিল তার 29 সাল পর্যন্ত মেয়াদ আছে, এবং অন্য দুজন সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইকের, ওর বড়াইকে 30 সাল পর্যন্ত মেয়াদ আছে। কিন্তু এই তো 26 সালের এমপি, এই 6 বছর ধরে বিজেপির যদি এমপি হয় এবং যে এতকাল তৃণমূলের হয়ে কথা বলেছে, পুরো পরিবার, বোঝা যাচ্ছে বাবা এসে যাকে জড়িয়ে ধরছে, বলছে এত ভালো মানুষ ইত্যাদি, তো স্বাভাবিকভাবেই একে নিয়ে বিজেপির তো মুখ তো পূর্বেই। বিজেপির এবারে আমরা দেখলাম সেভাবে কোনো ধরনের সেলিব্রিটিকে দাঁড় করায়নি। তারা মনে করেছে যে এইভাবে দাঁড় করিয়ে খুব একটা সুফল হয় না, মানুষের কাছে পৌঁছানো যায় না, মানুষ সেলিব্রিটিতে দেখতে আসে এবং তাদের দ্বারা কোনো কাজ হয় না। কিন্তু একে যখন যদি নেওয়া হয়, যেহেতু ভূপেন্দর যাদবের বাড়িতে মন্ত্রীর কাছে গেছেন, উনি এইসব কাজগুলো করছেন, কাজের দল থেকে নিয়ে আসার, এটা হয়তো ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল হয়তো পাস হবে, কিন্তু মানে এটা কিন্তু একটা বড় লায়াবিলিটি হয়ে যাবে। অলরেডি দলের মধ্যে দেখা যাচ্ছে প্রচুর ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। এটা মানে আমি জানি না, পশ্চিমবঙ্গের যারা নেতৃত্ব আছেন তারা তাদের বক্তব্য নিশ্চয়ই কেন্দ্রকে জানাবেন, কেন্দ্রীয় নেতৃত্বকে, বা এবং যদি না জানাতে পারেন, যুক্তিটা ঠিকমতো না দিতে পারেন, তাহলে বুঝতে হবে যে তারা আজ্ঞাবহক মাত্র। দলের যে পশ্চিমবঙ্গ নেতৃত্ব, সেটা অলরেডি যে ধরনের আচার আচরণ শুরু হয়ে গেছে, তারা এখন ক্ষমতার কাছেই থাকতে চায় বলে আমার মনে হচ্ছে। কেউ তো ফোনও ধরে না, সাধারণ মানুষের সঙ্গে মিশতে চায় না, সুতরাং জল যা বলবে, যে কদিন ক্ষমতায় থাকা যায় সেই চেষ্টাই তারা করবে, এটাই তারা স্বাভাবিক। তাই বোঝা উচিত ছিল কাকে নেব কাকে নেব না। দল যদি ফার্ম না হয়, আপনার যদি ভোট যদি একমাত্র কারণ হয়ে থাকে, আপনি কিন্তু দেশের অনেক ক্ষতি করবেন, মানুষের অনেক ক্ষতি করবেন, এটা কিন্তু মানুষ বোধহয় বুঝতে পারছে। একদম ক্ষমতায় থাকতে চাওয়ার কথা বলছিলেন রাজাগোপাল বাবু, দলত্যাগ করেছেন, অর্থাৎ দলত্যাগ যারা করেছেন ইতিমধ্যেই, তাদের নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, যে যাদের যাওয়ার তারা 21শে জুলাইয়ের আগেই চলে যান, তবে যারা দল ছাড়ছেন, যারা যাচ্ছেন, তারা কিন্তু আবার গোপনে যোগাযোগও রাখছেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ফেসবুক লাইভে, শুনুন। দেখলাম আর একজন এমপি, চলচ্চিত্র শিল্পী, ভালো শিল্পী, তাকে আমি সম্মান করি, তিনি গেছেন বিজেপির কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, উনি আগেই ইমেল পাঠিয়েছিলেন, এবং থ্যাঙ্কস টু হার যে আজকে উনি ফিজিক্যালি জমা দিতে গেছেন। যাদের যাদের যাবার আছে আরো বিজেপির চাপে, পুলিশের চাপে, মাথা নত করার চাপে, কোর্টের চাপে, মানে কেসের চাপে, ইডির চাপে, সিবিআই এর চাপে, তাদের অনুরোধ করে বলবো, প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান বিজেপির কথা শুনে। দয়া করে আমরা যে দলটি তৈরি করেছি তাকে কলঙ্ক লিপ্ত করবেন না। যারা আজও যাচ্ছে তারা কিন্তু আমাদের সাথে গোপনে গোপনে যোগাযোগও রাখছে। পরিবার বাঁচান, পরিবারকে তো বাঁচানোর দরকার, কারণ আপনাদের পরিবার, সম্পত্তি, লাগেজ, ব্যাগেজ, এই জন্য তো বিজেপি প্যাকেজ। আমি এখান থেকে সলিলদার কাছে যাব। মানে সলিলদা, আমরা দেখতে পেলাম যে লটারি কাণ্ডে যখন ধরপাকড় শুরু হলো, যখন নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ, তারপরে নির্মল ঘোষ একেবারে ঋতব্রত তৃণমূলের বৈঠক চলাকালীন সেখানে পৌঁছে গেলেন, তারপর মদন মিত্র, অনুব্রত মণ্ডল সবাই ঋতব্রত তৃণমূলে নাম লিখিয়েছেন। তাহলে তারা কি ভাবছেন যে ঋতব্রত তৃণমূল ওয়াশিং মেশিন? না দেখো, মানে মমতা ব্যানার্জি যেটা বললেন সবাই নাকি যোগাযোগ আছে, ওনার কথার কোনো সারবত্তা নেই, সম্পূর্ণ মানে হাসতে হাসতে মিথ্যে কথা বলেন। কি বলবে বলো, এটা কোনো রাজনৈতিক দল নাকি? কোনোদিনই ছিল না। এটা একটা মানে সংগঠিত অপরাধী গোষ্ঠী, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। এক এক করে সবাই চলে যাবে। এই নির্মল ঘোষের কথা কি বলবে? নির্মল ঘোষ তো ওখানে গিয়ে তাড়াতাড়ি অভয়ের ডেড বডিটাকে তাড়াতাড়ি করিয়ে দিল, ওই যে কাকে দিয়ে করালো, তাকে আবার চেয়ারম্যান করে দিয়ে বললো ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান মাই বয়। এটা একটা অর্গানাইজড ক্রিমিনাল গ্যাং, এটা একদম কথার কোনো সারবত্তা নেই, কিচ্ছু নেই, কোনো বক্তব্য নেই এদের। এখন তো নিঃস্ব এরা। উনি করাননি, উনি মুকুলদাকে ধমকি দিয়ে আবার তৃণমূলে আনা করাননি, উনি বাইরন বিশ্বাসে জিতলো,
জিতে তাকে আবার ধমকি দিয়ে আবার গলায় মালা দিয়ে পরিয়ে নিয়ে চলে এলো বিজেপির পবিত্র কর। যে তৃণমূলের কর্মীকে বিজেপির কর্মী ছিল, তৃণমূলের কর্মীকে মার্ডার করেছিল, তাকে মালা পরিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল। এটা কোনো সংগঠন নাকি? এটা ইজ এ পলিটিক্যাল অর্গানাইজেশন? কোনোদিন ছিল না, কোনোদিন ছিল না, কোনোদিন হয়নি, মিথ্যার বেসাতি ছিল। 21শে জুলাই নিয়ে সম্পূর্ণ মিথ্যা করে গেছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কি বলছো তুমি? কিচ্ছু হয়নি ওনার। তারপর তোমার জমি আন্দোলন নিয়ে ওনার কি ভূমিকা ছিল? কোনো ভূমিকা ছিল না। শেষ সময় গিয়ে তাড়াতাড়ি গিয়ে পাঁচিল টপকে গিয়ে ফরেস্ট গেস্ট হাউসে ঢুকে গেল। সবাই জানে, সারা পশ্চিম বাংলা জানে উনি যে মিথ্যার বেসাতি করেন, সবাই জানে। মুখে এক বলেন, কাজে এক করেন। আর তার যোগ্য সঙ্গী হয়েছে ওই অভিষেক ব্যানার্জি। দুর্নীতির পাহাড় সারা পশ্চিমবঙ্গে দুর্নীতি করেছে। একটা পুরোপুরি একটা ক্রিমিনাল র্যাকেট চালাতো, পয়সা তুলতো, টাকা তুলতো, কোটি কোটি টাকা তুলতো, এরোপ্লেন কিনে অন্যের নামে কিনে সেটা আবার নিজের নামে, আবার তার নামে আবার ভাড়া দিয়ে আবার সেই ভাড়াটাও পেত। মাছের তেলে মাছ ভাজতো। লজ্জা করে এই দলের এক্সিস্টেন্সটা পশ্চিমবঙ্গের পক্ষে একটা শ্যামফুল বলে আমি মনে করি। দেবনারায়ণ দা, হ্যাঁ, সলিলদা বলছে, সলিলদার চিন্তাতে হয়। তাহলে রাজনৈতিক দল শুনুন, আপনি রাজনৈতিক দল আপনার বক্তব্য বলতে পারেন, এখনো শেষ হয় না। যে শেষটা কখন না, পলিটিক্সে মৃত্যু বারবার হয় পলিটিক্সে, কিন্তু যুদ্ধে একবারই মাত্র মরে, কিন্তু পলিটিক্সে বহুবার মারে। আপনি ওইভাবে বলবেন না আর শেষ হয়ে গেল। হ্যাঁ বলুন না, দেখুন না 29-এ কি হয়। আগে আপনি যদি প্রেডিক্ট করেন, দল কিচ্ছু না, জনতা, দল তো এরা করে না, দল তো করে জনতা কর্মীরা। এদের তো নমিনেশন দিয়ে হয়েছে, সুবিধা পা দল হচ্ছে তারা কি আছে দেখুন না, ভোট হোক দেখুন, তখন খারাপ না। ঠিক আছে, আমি আজকে তো সায়ন্তন তুমি বলতেই পারো, কিন্তু শেষ ওইসব হয় না। শুনুন না, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আজকে তো রথযাত্রা, পবিত্র রথযাত্রা। আজকে আমি একটা অনুষ্ঠানে গেছিলাম পানিহাটিতে রথের, সেখানে আমি বলেছি এবং আপনাদের সামনে বলতে চাই যে আমার কেন জানি মনে হচ্ছে যে জগন্নাথকে বিস্থাপিত করতে গেছিলেন, দীঘা ধাম বানাতে গেছিলেন, অপমান করেছেন ভগবানকে। আজকে তৃণমূল কংগ্রেস ওই বিস্থাপিত হয়ে গেল, দলটা উঠে গেল প্র্যাকটিক্যালি। দ্বৈতপতি মানে ভগবান নেই যারা বলে তাদের কাছেও আজকে তারা ভুল। আজকে যে ভগবান এমন দশা করে ছেড়েছে দলটার, যে দলটা কত খণ্ডে বিভক্ত হচ্ছে, কেউ বুঝতে পারছে না। কত খণ্ডে বিভক্ত হচ্ছে কেউ বুঝতে পারছে না। আপনি ভাবুন তো, আপনি ভাবুন ভগবানের থেকে শ্রেষ্ঠ ভাবতে গেছিলেন নিজেকে। মমতা বন্দ্যোপাধ্যায় সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন। কোয়েল মল্লিক তিনি রাজ্যসভার তৃণমূলের যে সাংসদ পদ, সেই পদ ত্যাগ করেছেন, অর্থাৎ ইস্তফা দিয়েছেন। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি, তিনি বলছেন কেউ আর মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কালীঘাটে তৃণমূলের সঙ্গে থাকতে চাইছে না। দেখুন, আমি জানি পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল এখন কোয়েল মল্লিক তো সরাসরি কোনোদিন রাজনীতি করেননি, পলিটিক্সে ল্যাটারাল এন্ট্রি হয়েছিল। কিছুদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছিল, তা তিনি হঠাৎ রাজ্যসভার সাংসদ হয়েছিল। তারপর অনেকদিন নিরুদ্দেশ ছিলেন। এখন খোঁজ পেয়ে ভালো লাগলো উনিও তৃণমূল ছাড়ছেন। অর্থাৎ তৃণমূলের ছত্রছায়ায় কেউ থাকতে চাইছে না, তৃণমূল নির্মূল, আমি এটুকুনি বলতে পারি। রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে, প্রকৃতির নিয়ম মেনে, সমাজের নিয়ম মেনে তৃণমূল থাকতে পারে না, যেটা কোনো রাজনৈতিক দলই নয়, যেটা নির্মূল, যা নিয়ে পশ্চিমবঙ্গের কোনো মানুষের কোনো আগ্রহ নেই, তা নিয়ে আলোচনা করে সময় নষ্ট করা। তৃণমূল শেষ। আর যারা মানে তৃণমূলের জামার বদলে অন্যরকম জামা পরছেন, তাদেরও মানুষ আবার অন্যভাবে দেখছে। কেউই খুব একটা ভালোভাবে নিচ্ছে না। এবার প্রত্যেকেরই তো অতীত জানা।
মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে 21শে জুলাইয়ের সমাবেশ করবে ঋতব্রত তৃণমূল, আর সেই সমাবেশের প্রস্তুতি নিয়ে তারা বৈঠক করলেন আজ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলেছেন যেরকম শোনাবো আপনাদের, সেরকমই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে 21শে জুলাই থেকে নতুন ভাবে শুরু করব, তবে পুলিশ আমাদের সভায় আসতে বারণ করছে, বাধা দিচ্ছে। কি বলেছেন শুনুন পরপর। তিনটা শহীদ পরিবারদের স্বাভাবিকভাবে এখন দেখুন গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে, গণতান্ত্রিক কাঠামোর মধ্যে 4টে কেন 40টাও মিটিং হতে পারে, তো যে যার মতো মিটিং করবেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু দিনটা নাচাগানা করার জন্য নয়, দিনটা শহীদদের স্মরণ করবার জন্যে, সো কল্ড সেলিব্রিটিদের নিয়ে মাতামাতি করার দিন এটা নয়। শহীদদের স্মরণ করা, শহীদদের তর্পণ করা, এইটা হচ্ছে দিন। আমি শুনেছি এমনকি শহীদ পরিবারগুলোকে 21শে জুলাইয়ের যারা ছিলেন পুলিশ থেকে ফোন করে বলা হচ্ছে এদিক নয় ওদিক যাও, মানে বিজেপির দিকে যাও, বিজেপি স্পন্সর বালিশের দিকে যাও, বালিশ পালিশ করতে যাও। তাদের আবার অনেক টাকার উপহারও দেওয়া হবে। আমি বলি আমরা তো খুব ক্ষুদ্র দল, আমরা 40 বছর ধরে এই পরিবারগুলোকে চাকরি থেকে শুরু করে যতটুকু আমাদের সাহায্য করা, যেদিন ঘটনা ঘটেছিল সেদিন আমাদের কোনো ক্ষমতা ছিল না। আমি জানি পুলিশ অনেক জায়গায় বলছে যাবেন না যাবেন না যাবেন না, আটকে দেবো আটকে দেবো আটকে দেবো। আমি প্রশাসনকে বলবো নিজের মতো নিরপেক্ষ থাকুন, এক পক্ষ হতে গিয়ে মনে রাখবেন জীবনটা অনেক দিনের। দিল্লি টলমল হলেও এখানে কিন্তু ঢলমল হয়ে যাবে, এবং যারা আজও যাচ্ছে তারা কিন্তু আমাদের সাথে গোপনে গোপনে যোগাযোগও রাখছে। কেউ ভয় সহ্য করতে পারে, কেউ পারে না, এটা তাদের ব্যাপার। কেউ আত্মরক্ষা করতে পারে, কেউ পারে না। আমরা মাথা নিচু করে চলি না বলে আমাদের ফেস করতে হচ্ছে। তো আমরা যদি ফেস করতে না শিখি, বাংলাকে ভালোবাসতে না শিখি, দেশটাকে ভালোবাসতে না শিখি, মানুষের রায়টাকে সম্মান না জানাই, তাহলে নিজেরা একদিন আত্মগ্লানিতে ভুগবো না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট বলছেন, অর্থাৎ অভিযোগ করছেন যেটা, যে পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে, শহীদ পরিবারগুলোকে ভয় দেখানো হচ্ছে যাতে কালীঘাট তৃণমূলের যে সমাবেশ সেই সমাবেশে তারা যোগদান না করেন। মানে সায়ন্তন দা ইঙ্গিতটা একেবারে আপনাদের দিকে স্পষ্ট যে আপনারা ঘুরিয়ে কালীঘাট তৃণমূলের এই সমাবেশ বানচাল করার চেষ্টা করছেন। শুনুন, এসব অপরাধ উনি করে এসছেন। এই যে আমি বসে আছি এখানে, আমার নামে 34টা মামলা দিয়েছেন, যে আমি বোমা ছুড়েছি, আমি পুলিশকে ভয় দেখিয়েছি, আমি অমুককে আঘাত করেছি। তার মধ্যে 6টা মামলা ওনার সরকার থাকাকালীন অটোমেটিক খারিজ হয়েছে। এখনো পর্যন্ত 27-28টা মামলা আছে ওনার সরকার, আর আমার মতো কত হাজার হাজার কার্যকর্তার নামে এরকম মিথ্যা মামলা দিয়েছে। এসব কাণ্ড উনি করছে। যদি সৎ সাহস থাকে বলুন কোন শহীদ পরিবারকে পুলিশের পক্ষ থেকে ফোন করা হয়েছে, জানান। উনি হাওয়ায় বললে হবে না, পরিষ্কার করে বলুন। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। মানে মিথ্যে কথা, হ্যাবিচুয়াল লায়ার। কেউ বলেন বায়োলজিক্যাল লায়ার, আমি বলছি হ্যাবিচুয়াল লায়ার। মানে স্বভাবগতভাবে উনি মিথ্যে কথা বলেন, কোনো কারণ নেই, অকারণে মিথ্যে কথা বলেন। দ্বিতীয় কথা হচ্ছে 21শে জুলাইয়ের আর কি তাৎপর্য রয়েছে? 21শে জুলাই গুলি চালিয়েছিল সিপিএম এর পুলিশ, 21শে জুলাই মারা গেছিল কংগ্রেসের কর্মীরা, আর 21শে জুলাই সভা করলো তৃণমূল আর গালি দেবে বিজেপিকে। একটা সভাও তো তৃণমূলের, এখন বোধহয় 2 কি 3টে সভা হবে তৃণমূলের। দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে যে এখন যারা তৃণমূল এতদিন করলেন তারা 21শে জুলাইয়ের আসল কারণটাই জানলেন না। কারণ ওই সভা থেকে তো সিপিএম এর বিরুদ্ধে বলা হয়নি, ওই সভা থেকে বিজেপির বিরুদ্ধে সবসময় বলা হয়েছে, সর্বসময় বিজেপির বিরুদ্ধে বলা হয়েছে, বিজেপির বিরুদ্ধে বিষ ছড়ানো হয়েছে। এই যে এত মিথ্যে কথা কন্টিনিউয়াস বলেছেন, আর ওনার কাছে নিরপেক্ষতা, প্রশাসনিক নিরপেক্ষতা ওনার কাছ থেকে শিখতে হবে, তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। যার দলের নেতা শওকত মোল্লা, যাকে মুখ্যমন্ত্রী বিধায়ক শওকত মোল্লাকে বলে তুমি তো বোমা বাঁধো, আর তারপর তার জন্য জেড ক্যাটাগরির সিকিউরিটি দেয়। ওনার দলের বিধায়ক চুচুড়া রশিদ মজুমদার, উনি মুখ্যমন্ত্রী সরকারি মঞ্চ থেকে বলছেন আরে 75 নাও 25 দাও, মুখ্যমন্ত্রী বিধায়ককে বলছে। তার থেকে নিরপেক্ষতা আশা করতে হবে? এ কি সম্ভব? ভালো হয়েছে তৃণমূল দলটা উঠে গেছে, এবং যত দিন যাবে মানুষের বিস্তৃতির অতলে চলে যাবে। কিন্তু হ্যাঁ, 21শে জুলাই শহীদ দিবস, তার মর্যাদা থাকা উচিত, কিন্তু যেভাবে পাগলু ড্যান্স,
নাচা গানা লম্প ঝম্প প্রভৃতি করে উনি এটাকে একটা হাস্যকর জায়গায় নিয়ে গেছেন, তাতে বিস্তৃতির অতলে উনিই পাঠিয়েছেন। একদম মানে শান্তনদা শওকত মোল্লার কথা বলছিলেন, ভোটের প্রচারে গিয়ে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যদি আমি বাঁ হাত হই আমার ডান হাত হচ্ছে শওকত মোল্লা, তাকে নিজের সিকিউরিটিটা দিয়ে দেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিক, যে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে এত অভিযোগ, তাকে তিনি বেস্ট পারফর্মার বলেছিলেন। হ্যাঁ শান্তনদা, দেখুন সমস্যা হচ্ছে যে সর্বসময় তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে উনি কাজ করে গেছেন এবং অলওয়েজ মিথ্যা কথা বলেছেন, অলওয়েজ। একটা কথা আছে, এই যে বারবার উনি বলছেন ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে ভয়, আমার নামে 34টা মামলা করেছে, আমি তৃণমূলে গেছি? আমার নামে 34টা মামলা করেছে, আমি তৃণমূলে গেছি? একদম এই জায়গা থেকে আমি দেবনারায়ণদার কাছে যাব। দেবনারায়ণদা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন যে ভয় দেখানো হচ্ছে, ধরুন সেটা মেনেও নিলাম যে উনি যেটা বলছেন, কিন্তু তাহলে এটাও তো মানবেন দেবনারায়ণদা, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিল, অর্থাৎ তৃণমূল যখন ক্ষমতায় ছিল, তখন যেভাবে দল ভাঙানো হয়েছিল, বিজেপি বিধায়ক হোক, পঞ্চায়েত হোক, বা আপনার বলুন যে পঞ্চায়েত হোক বা পুরসভা হোক, সব জায়গায় যেভাবে ভাঙানো হয়েছিল, লোক নিয়ে আসা হয়েছিল, তখনও তাহলে সেই একই পন্থা ভয় দেখিয়ে? একটা উত্তর দিতে হবে। ভয় দেখালো মানে কদিন আগে বালিগঞ্জ থেকে হাজরা মোড় পর্যন্ত মিটিং হলো, সে মিছিল হওয়ার কথা। বিচারপতি সৌগত ভট্টাচার্য পরিষ্কারই বললেন যে হাজরা বালিগঞ্জ থেকে হাজরা মোড়ে মানে 2.5 থেকে 3 ঘন্টার মতো হবে। সে সময় সকাল থেকে ডিজে বাজিয়ে কিভাবে অত্যাচার করা হয়েছে যে সময় ভাঙানো হয়েছিল ক্ষমতায় যখন ছিল তৃণমূল, পঞ্চায়েত থেকে পুরসভা, তাহলে সেভাবে ভয় দেখিয়ে মানছেন? তাহলে বলছি এভাবে মার হয়নি। আপনি একটা কথা উদাহরণ দিন, এইভাবে পুরো হাজরা থেকে এভাবে ভাঙাননি আপনারা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন তখন এভাবে উনি ভাঙাননি। কেন আমার একটা কথা উত্তর দিন, পুলিশকে কেন বলছে? ভুলে গিয়েছেন দেবনারায়ণদা আপনি? কেন বলছে? কারণ পুলিশ কদিন আগে দেখিয়ে দিয়েছে সেখানে পুলিশ ছোট জগন্নাথ সমস্ত বিজেপি কর্মরত। দেবনারায়ণদা, পুলিশের প্রশ্ন তুললে পুলিশের ভূমিকা যে কি ছিল ওই গত 15 বছরে, একের পর এক উদাহরণ আছে দেবনারায়ণদা, তালিকা শেষ হবে না। করেনি আপনার কথা তো আমি শুধু বলি, রথযাত্রার দিন পুলিশকে ছোট জগন্নাথ বলছেন তো ভুলে গেছেন? তাপস দাস গার্ডেন রিচের কলেজের নির্বাচনকে কেন্দ্র করে খুন হয়ে গেল, একজন পুলিশের এসআই খুন হলো, কেন ব্যবস্থা নেননি? ব্যবস্থা নিতে গেছিলেন পুলিশ কমিশনার রঞ্জিত কর্মকার, এখনো তাকে তাড়িয়ে দিলেন। ভুলে গিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন তার সভা করার জন্য 100টার বেশি সভা করার জন্য অনুমতি নিতে হয়েছে হাইকোর্টে। আমি একটা কথা বলছি, আজকে না তৃণমূল ভাঙিয়েছে, ভাঙিয়েছে, কিন্তু দলটাকে শেষ করে দেয়নি। সিবিআই আজকে থেকে কেন্দ্র এবং রাজ্য ডবল ইঞ্জিন শেষ করে দিচ্ছে, পুরো পার্টিটাকে এরকম ভাবে দলটা উঠে গেছে, পার্টিটাকে শেষ করছে কারা? মানুষ দেখছে কারা পার্টি শেষ করছে। না বলছি তো, মানুষ দেখছে কারা পার্টি মানুষ আনন্দ একজনকে সিবিআই ইডি ডাকছে, সঙ্গে সঙ্গে এবিপি চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে বিজেপি নির্বাচিত তৃণমূলে। সুতরাং কিন্তু বোঝাই যাচ্ছে আরে ও তো মনীশ গুপ্ত, যেটা খবর পাওয়া যাচ্ছে তিনি আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ পত্র পাঠাতে চলেছেন, অর্থাৎ ইস্তফা দিতে চলেছেন মনীশ গুপ্ত। এই মনীশ গুপ্ত, যাকে জায়েন্ট কিলার বলা হতো, যাদবপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে তিনি হারিয়েছিলেন একেবারে 2011-তে যখন পালাবদল হয়েছিল, তখন সবকিছু ভুলে গিয়ে এই মনীশ গুপ্ত, অর্থাৎ তৎকালীন স্বরাষ্ট্র সচিব, তাকে বিধায়ক মন্ত্রী পদে বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনীশ গুপ্ত, সেই মনীশ গুপ্ত এবার তৃণমূল থেকে কালই প্রাক্তন মন্ত্রী, তিনি ইস্তফা দিতে চলেছেন বলেই খবর রয়েছে। মনীশবাবু, আপনি তৃণমূলের সঙ্গে সম্পর্ক কি ছেড়ে দিলেন? আমি তো তৃণমূলের সঙ্গে নেই, আমি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে নেই, আমি রাজনীতি ছেড়ে দিয়েছি তো। কোনো পার্টির পদে নেই, কোনো তৃণমূলের নেই, আমি কোথাও নেই, কোনো রাজনীতিতে নেই। আমি দক্ষিণ কলকাতা এখন অন্য বৈষ্ণব চট্টোপাধ্যায়, রত্না সুর এদের দিয়েছে, আমি তো বাদ। বিগত 5-6 বছরে তো আমি কোনো ভালো কোনো পদে ছিলাম না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন? আলাদাভাবে কিছু জানায়নি, আমি পরবর্তীকালে চিঠি নিশ্চয়ই পাঠাবো। এখন উপস্থিত আমাদের যে নতুন মুখ্যমন্ত্রী এসেছেন, উনি তো দক্ষ প্রশাসক এবং উনি জনপ্রিয় নেতা, উনি নিশ্চয়ই বাংলাকে অনেক উঁচু শিক্ষায় নিয়ে যেতে পারবেন। আমার সমর্থন আছে। আরো সুন্দরভাবে প্রশাসনটাকে উনি সাজাচ্ছেন
তারপরে অর্থনৈতিক দিকে যেভাবে ইন্ডাস্ট্রি আনা ওটার প্রচেষ্টা চলছে, অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। আমার মনে হয় তাতে অনেক উন্নতি হবে বাংলায়। মানে রাজাগোপাল বাবু, এই মনীশ গুপ্ত যিনি যাদবপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে হারিয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, যাকে রাজ্যসভায় পর্যন্ত পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মনীশ গুপ্তের প্রসঙ্গ আরো একবার আমি এই জায়গায় বলতে চাইবো এই কারণে, কারণ 21শে জুলাইয়ের ফাইল খোলার জন্য কাকলি ঘোষ দস্তিদার তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন। তিনি সেখানে উল্লেখ করেছেন যে মনীশ গুপ্তর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মন্ত্রী সাংসদ করা হয়েছে, তৃণমূল জামানাতেও সঠিক তদন্ত হয়নি, আড়ালের চেষ্টা করা হয়েছে। সেই মনীশ গুপ্ত এবার ইস্তফা দিতে চলেছেন। হ্যাঁ দেখুন, মানে এই সমস্ত নেতারা যারা আগে আইএএস অফিসার ছিলেন, মানে সাধারণত আইএএস অফিসাররা খুব একটা রাজনীতিতে আসতেন না, কেননা সরকার থাকাকালীন তাদের রাজনীতির ধরন তারা বুঝতেন, তারা কেউ খুব একটা আসতেন না। কিন্তু যারা অত্যন্ত অ্যাম্বিশাস, এই ভদ্রলোক আমরা জানি যে 21শে জুলাইয়ের গুলি চালানোর উনি যখন বোধহয় খুব পুলিশের মানে চিফ সেক্রেটারি ছিলেন, হোম সেক্রেটারি ছিলেন, তো এই জায়গায় দাঁড়িয়ে ওনাকে নিশ্চয়ই ওনার সঙ্গে কথাবার্তা নিশ্চয়ই বলা হয়েছে যে উনি ডিরেক্টলি অর্ডার হয়তো দেননি, যখন এই ধরনের ঘটনা হচ্ছে নিশ্চয়ই ওনার একটা পারমিশন ছিল। তো যাই হোক, সেগুলো যাই ঘটুক না কেন, এই ভদ্রলোক তো আসছে, এবং তার চেয়ে বড় কথা যে ধরনের প্রশংসা উনি করলেন, এই আনডিজার্ভড প্রেইজ যেটাকে বলে, যেটার হঠাৎ শুভেন্দুর এত প্রশংসা, এটা আমার কাছে অবাক লাগছে। এই আনডিজার্ভড প্রেইজটার মধ্যেই কোনো একটা স্ক্যান্ডাল লুকিয়ে আছে বলে আমার ধারণা। তবে দেবস্মিতা, একটা কথা বলি যে দেবনাথবাবু কিছুক্ষণ আগে বললেন যে পলিটিক্যাল পার্টির কোনো মৃত্যু হয় না। এটা আমি উদাহরণ দিয়ে অনেকগুলো বলতে পারি যে স্বতন্ত্র পার্টি ছিল 71 সালে, বিরাট তার ক্ষমতা স্বাধীনতার পরে, 71 এসে হারিয়ে গেল। জনতা দল যেটা এসেছিল ক্ষমতায় 1977-এ, তারাও হারিয়ে গেল, জনতা পার্টি হারিয়ে গেল, বা লোক দল, ভারতীয় লোক দল, সে হারিয়ে গেল, প্রজা সোশ্যালিস্ট পার্টি, সংযুক্ত এই বলছি সবই হারিয়ে গেছে। এই মমতার দলটাও মানে হারিয়ে যাবে বলে যেভাবে তার রক্তক্ষয় ঘটছে, আমার মনে হয় না যতই দেবনারায়ণ হ্যাঁ, আমি কোনো বাধা দিই না ডক্টর সাহেব, আপনি হ্যাঁ শুনুন না আমার কথাটা, হ্যাঁ আপনার সময় আসলে বলবেন। তার ফলে যেটা ঘটার সম্ভাবনা আছে যে সবাই মানে এখনও যারা মনে করছে তৃণমূলে থাকলে হয়তো টেলিভিশনে আসা যাবে বা হয়তো মাটির মুখপত্র করা যাবে, তারাই তৃণমূল করছে, কারণ এখন তো লোক নেই, এখন তাদের হয়তো একটা চাহিদা বাড়বে। কিন্তু এইগুলো আর বেশি দিন থাকবে না। ঋতব্রত হয়তো দাবি করে বসবে যে আমরাও টেলিভিশনে লোক পাঠাবো, বা অন্য বা আরও যেসব ভাঙন ঘটেছে তারাও বলতে পারে। তো যাই হোক, এটা ভবিষ্যতের সমস্যা। তবে যে দলের যে পলিটিক্যাল পার্টির ভাঙন হয় না, এটা সত্য কথা নয়। তৃণমূলের ভাঙন আরেকটা, যে আমি এতগুলো লিস্ট বললাম, আরও অনেকে আছে, তার মধ্যে কিন্তু তৃণমূল নামটাও শীঘ্রই যোগ হতে চলেছে। যারা দুদিন আগেও তৃণমূলের এত সুখ্যাতি করতেন, তারা দেখা যাচ্ছে আর মানে তৃণমূলকে কীভাবে নিন্দা করা যায়, এবং যে সরকার এসেছে তাকে কি করে তার এক মাসে দু মাসের কাজের মধ্যে দিয়ে দু মাস এই সরকার এসেছে, সেটা নির্বাচনের আগে কোথায় নেমেছে। আপনি যেটা বলছেন যে পরিমাণ ভোট পেয়েছে তৃণমূল, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলটাকে ধরে রাখতে পারবে না কেন? এভাবে তার হাত ছেড়ে প্রত্যেকে চলে যাচ্ছে কেন? দেখুন, ফলতাতে 4% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। 4 মের পরে একটাই নির্বাচন এখনো পর্যন্ত হয়েছে, সেটা হচ্ছে ফলতার বাই ইলেকশন। সেখানে 4% তৃণমূল ভোট পেয়েছে। এবার দেখুন না নন্দীগ্রামে বাই ইলেকশন হবে, বাই ইলেকশন রেজিনগরে হবে, তৃণমূল কংগ্রেস 4% অতিক্রম করতে পারে। দেখুন না, একটা সময় দিতে হবে তো। এটা দলটা উঠে যাবে, আর কি সমাজ দলটাই উঠে যাবে তো। সমাজের ট্রানজিশন হয় না। দেখুন আমি এখান থেকে সলিলদার কাছে যাব, মানে সলিলদার সেই ঘুরে ঘুরে 21শে জুলাই, যে 21শে জুলাইয়ের যেদিন ঘটনা ঘটেছিল, সেই সময় তৎকালীন মানে স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত, যিনি আগামীকালই মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠাবেন বলে খবর পাওয়া যাচ্ছে। আর এই 21শে জুলাইয়ের ফাইল খোলা নিয়ে কাকলি ঘোষ দস্তিদার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন এই মর্মে যে সব রকম ফাইল লোপাট করে দেওয়া হয়েছে, তদন্ত হয়নি, ঘটনাটা আড়াল করার চেষ্টা করা হয়েছে তৃণমূল জামানায়। এই মনীশ গুপ্তর অর্ডারেই তো ফায়ারিংটা হয়েছিল, তার ফলেই তো এই 21শে জুলাইয়ের সূচনা তো ওর থেকেই হয়েছে। তারপরে তাকে বিধানসভায় দাঁড় করিয়ে তাকে মন্ত্রী করা হলো, ক্যাবিনেট মিনিস্টার করা হলো। জমি রক্ষা আন্দোলনের সময় উনি চিফ সেক্রেটারি ছিলেন।
তখন ফায়ারিং কে করিয়েছিল? উনি করিয়েছিলেন। আর তাহলে সেই লোকটাকে, এবং যারা যারা আজকে বলতো জমি রক্ষা আন্দোলনে, যে মেদিনীপুরে যখন জমি রক্ষা আন্দোলনে যখন অতগুলো লোক মারা গেল, তার জন্য দায়ী কে? কে দায়ী ছিল? সেটা আজ পর্যন্ত কোনো সেই কমিশন হলো, অনেক কিছু হলো, কিচ্ছু বেরোলো না। 21শে জুলাইয়ের ঘটনার কোনো রিমেডি হয়েছে? মানুষ এই শহীদ বরণ দিবস হচ্ছে, কিন্তু শহীদদের কোনো কম্পেনসেশন হয়েছে? এই গুলি চালানোর কোনো বিচার বিভাগীয় কমিশন কোনো রায় দিয়েছে? আমরা কেউ জানি না। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু অন্ধকারে। 21শে জুলাইয়ের ঘটনা বলো, জমি রক্ষা আন্দোলনের ঘটনা বলো, ওনার ওই সেই সিঙ্গুরের সেই ন্যাশনাল হাইওয়ের ওপর 27 দিন তথাকথিত অনশন করার ঘটনা, কি অনশন করেছেন না করেছেন তার সাথীরা সবাই জানিয়ে দিয়েছে। সেগুলো পাবলিক মিডিয়াতে এসছে, লাইভ টিভিতে আমরা দেখতেও পেয়েছি, বলতে শুনেছি সমস্ত কিছু। ওনার সত্যতা নিয়ে, ওনার পবিত্রতা নিয়ে, ওনার অনেস্টি নিয়ে, সততা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। সলিলদার কথা যেটা অ্যাড করছি, কতগুলো ঘটনা বিস্তৃতির অতলে হয়তো অনেকে চলে গেছে। 93 সালের ঘটনায় যারা যুক্ত ছিল সে সমস্ত পুলিশ অফিসার, তুষার তালুকদার ছিলেন কলকাতা পুলিশ কমিশনার, কোনো ব্যবস্থা হয়নি। রজপাল সিং এর নেতৃত্বে শিয়ালদাতে গুলি চলেছিল সেই যুগে, যদি সলিলদার নিশ্চয়ই মনে আছে। 6 জন মারা গেছিল। পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়রা বাংলায় বন্ধ রেখেছিলেন, রজপাল সিংকে উনি রাজ্যের মন্ত্রিসভায় নিয়েছিলেন। ভুলে গেলে চলবে না। সিবিআই, আমি নাম করে বলছি, সিবিআই নন্দীগ্রামে চার্জশিট দিয়েছিল, 4 জন IPS এর নাম ছিল, তার মধ্যে একজন ছিলেন তৎকালীন আইজি পশ্চিমাঞ্চল অরুণ গুপ্ত, তাকে উনি ডিজি প্রেজেন্ট করেছিলেন, প্রমোশন দিয়েছিলেন, এবং সিবিআইকে চার্জশিট ফেলার অনুমতি দেওয়া হয়নি সরকারি অফিসারদের IPSদের বিরুদ্ধে। এই কর্মকাণ্ডগুলো উনি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়। ইন দ্য প্রসেস, দেবস্মিতা, ইন দ্য প্রসেস মানুষকে বোকা বানিয়েছে। একদম এই জায়গা থেকেই প্রশ্ন, মানে যে 21শে জুলাই বা নন্দীগ্রামের ঘটনা যাকে কেন্দ্র করে তৃণমূল ক্ষমতায় এসেছিল, তখন যাদের যাদের নাম জড়িয়েছিল তাদের ক্ষেত্রে তদন্ত তো হয়নি, অ্যাকশন তো নেওয়া হয়নি, বরং তাদের পদোন্নতি হয়েছে। এবার কি তাদের সেই শাস্তি হবে? দোষীদের কি শাস্তি হবে? মানে দেবনারায়ণ দা, মানে সেই 21শে জুলাইয়ের সেই ঘটনা, সেই 21শে জুলাইয়ের শহীদ পরিবার, তারা কি বিচার পেয়েছে? যে নন্দীগ্রাম আন্দোলনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিল, তারা সেই পরিবারগুলোকে বিচার পেয়েছে তৃণমূল জামানায়? শোনো, মানুষ হায়রে সত্য কঠিন ভারী, ইচ্ছা মতো গড়তে নারী, সায়ন্তন রবীন্দ্রনাথের কথা। ইচ্ছা মতো আজকাল অনেক কিছু বলে গেল, ও মিথ্যে বলেছে, এই মিথ্যে বলেছে, কাউন্টার করার লোক নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে না, আজকে মমতা ব্যানার্জি যাদের মরেছিল নিঃসন্দেহে চেষ্টা করেছে, এবং প্রত্যেককে যারা মারা গেছে প্রত্যেকের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছিল। এটা তো প্রশ্ন নয় যে সুবিধা মানে সুযোগ সুবিধা মানে তার জন্য কমিশন তৈরি করেছে, কমিশন তৈরি করেছিল। কিন্তু আমি যেটা কথা হলো, আপনি তো বললামই অরুণ গুপ্ত প্রভৃতি অফিসারদের কথাই, আমি আর নতুন ওই প্রসঙ্গে যেতে চাই না। এখন সব থেকে বড় নেতাকে ওনার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বাঘের মতো লড়ছে। আমরা বাঘ মানে আগে তো তৃণমূল বানালো অনুব্রত মণ্ডলকে, আর এখন বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন বাঘের মতো লড়ছে না শিম্পাঞ্জির মতো লড়ছে, সে তো ভবিষ্যৎ বলবে। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস দলটা শুধুমাত্র পিসিআর ভাইপোর পার্টি হয়ে থেকে গেল, জনগণের থেকে পালাবদল হয়েছে, তৃণমূল এখন শিবিরে ভাগ হয়ে গিয়েছে। আর এই পালাবদলের রাজ্যের সামনে 21শে জুলাই, আর তার আগে কিন্তু চাপানোতর একেবারে চরমে পৌঁছেছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেরকম আপনাদের বলছিলাম, তারা আরো একা হয়ে গেল। কালীঘাট তৃণমূলের ফাটল আরো চওড়া হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।